বন্ধুরা, প্রথমেই স্ক্রিনে এই নিউজ আর্টিকেলটির হেডলাইনের দিকে নজর দিন। দ্য টেলিগ্রাফের এই আর্টিকেলে স্পষ্ট লেখা আছে, ইউ পাকিস্তান ডায়ালগ জয়েন্ট স্টেটমেন্ট টক অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাজ ওয়েল অ্যাজ ইউক্রেন। ভাবুন একবার, একদিকে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ সারা পৃথিবীকে জ্ঞান দেয় যে ভারতের সাথে তাদের সম্পর্ক হলো 21 শতকের মোস্ট ডিফাইং টাইজ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক, আর অন্যদিকে তারাই পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতের পিঠে ছুরি মারার চেষ্টা করছে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক প্রধান কাজা কালাস সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন। প্রথমত, একজন পশ্চিমা নেত্রীর পাকিস্তানে গিয়ে আস্ত ও সুরক্ষিত অবস্থায় ফিরে আসাই একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, কিন্তু সেখানে গিয়ে তিনি যে ভয়ঙ্কর ডার্টি গেম খেলেছেন তা ভারত ও ইউরোপের ভবিষ্যৎ সম্পর্কের মূলে কুঠারাঘাত করেছে। তিনি সেখানে গিয়ে ভারতের জম্মু ও কাশ্মীরকে সোজা ইউক্রেন যুদ্ধের সমকক্ষ বা ইকুইভ্যালেন্ট বলে ঘোষণা করে দিয়েছেন। নমস্কার বন্ধুরা, আমার নাম সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই জিওপলিটিক্যাল এপিসোডে আমরা ইউরোপীয় ইউনিয়নের এই চরম দ্বিচারিতা, পাকিস্তানের সাথে তাদের নতুন মধুচন্দ্রিমা এবং ভারতের বিরুদ্ধে তৈরি করা এই গভীর ষড়যন্ত্রের সম্পূর্ণ নিউজ অ্যানালিসিস করব। ইউরোপ কেন ভারতের এত বড় ডিফেন্স ডিলসের ঠিক আগেই এই নোংরা খেলা খেলেছে, এর শেষ কোথায়? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনাদের চমকে দেবে। বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে আপনারা ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া একটি প্রেস রিলিজের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এর হেডলাইন হলো জয়েন্ট প্রেস কমিউনিক 8 রাউন্ড অফ দ্য ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তান স্ট্র্যাটেজিক ডায়ালগ। গত 1 জুন ইসলামাবাদে এই 8ম দফার স্ট্র্যাটেজিক ডায়ালগ অনুষ্ঠিত হয়। কাজা কালাস সেখানে গিয়ে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং বিদেশমন্ত্রী ইসেকদারের সাথে বৈঠক করেন। এমনকি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও তার গোপন এবং প্রকাশ্যে একাধিক আলোচনা হয়। এমনিতে একটি দ্বিপাক্ষিক আলোচনা বা বাইল্যাটারাল এগ্রিমেন্ট নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। ইউরোপ যদি পাকিস্তানকে সাহায্য করতে চায় করুক, কিন্তু সমস্যা শুরু হয় এই জয়েন্ট স্টেটমেন্ট বা যৌথ বিবৃতির দ্বিতীয় পাতায়, যেখানে 10 এবং 11 নম্বর পয়েন্টে এমন কিছু কথা বলা হয়েছে যা সরাসরি ভারতের সার্বভৌমত্ব বা সভারেনিটির উপর আক্রমণ। এই বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তান ইউকে জম্মু ও কাশ্মীর বিষয়ে ব্রিফ করেছে, আর পাল্টা ইউ পাকিস্তানকে রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে ব্রিফ করেছে, এবং দুজনেই একমত হয়েছে যে এই দুটি কনফ্লিক্ট বা সংঘাতকে ইউএন চার্টার বা রাষ্ট্রসংঘের নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। বন্ধুরা, শব্দ চয়নের দিকে লক্ষ্য করুন। কনফ্লিক্ট। জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি কোনো ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট বা আন্তর্জাতিক সংঘাত নয়। পাকিস্তান দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিকীকরণ করার চেষ্টা করে আসছে, আর ইউ ঠিক সেই ভাষাতেই কথা বলছে। এখানে পরিষ্কারভাবে কাশ্মীর এবং ইউক্রেনকে এক কাতারে ফেলে একটি ফলস ইকুইভ্যালেন্স বা মিথ্যা সমতা তৈরি করা হয়েছে, যেন রাশিয়ার ইউক্রেন দখল করা আর ভারতের কাশ্মীরে শাসন ব্যবস্থা কায়েম করে রাখা দুটি একই বিষয়। এর চেয়ে বড় হাস্যকর এবং উদ্দেশ্যপ্রণোদিত কূটনৈতিক আক্রমণ আর কি হতে পারে? এই পয়েন্টেই ভারতের পররাষ্ট্রনীতি বা ফরেন মিনিস্টারের সবথেকে বড় লাল রেখা বা রেড লাইন অতিক্রম করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা সবাই জানি 1971 সালের যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির মূল ভিত্তি হল ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সহ যাবতীয় সমস্যা সম্পূর্ণভাবে বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক উপায়ে সমাধান করা হবে। এখানে কোনো তৃতীয় পক্ষের নাক গলানোর অধিকার নেই। এমনকি ভারতের প্রবল প্রতিপক্ষ চীনও যদি কাশ্মীর নিয়ে কথা বলে, তারাও পরোক্ষভাবে এই দ্বিপাক্ষিক আলোচনার কথাই উল্লেখ করে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এক ধাপ এগিয়ে রাষ্ট্রসংঘের চার্টার বা ইউএন চার্টারের কথা বলেছে। এর মানে হলো ইউরোপ চাইছে কাশ্মীর ইস্যুকে আবারও রাষ্ট্রসংঘের টেবিলে নিয়ে গিয়ে ভারতের উপর গ্লোবাল প্রেশার বা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে। কাজা কালাস পাকিস্তানের বয়ানকে মান্যতা দিয়ে আসলে ভারতের কূটনৈতিক অবস্থানের উপর সরাসরি আঘাত হানার চেষ্টা করেছে। ভারত সরকার কোনোভাবেই এই ঔদ্ধত্য মেনে নেবে না। ভারত কি চুপ করে বসে আছে? একদমই নয়। এবার স্ক্রিনে এই নিউজ আর্টিকেলটি দেখুন। ভারতের বিদেশ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অত্যন্ত কড়া ভাষায় এই জয়েন্ট স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করেছে।
ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এখানে ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্য কোনো তৃতীয় শক্তির হস্তক্ষেপ ভারত বরদাস্ত করবে না। নতুন ভারতের ফরেন পলিসি অত্যন্ত অ্যাগ্রেসিভ এবং স্পষ্টবাদী। আমরা এখন আর 90-এর দশকের সেই ভারত নই যে পশ্চিমা দেশগুলো চোখ রাঙাবে আর আমরা ভয় পেয়ে যাব। ভারতের জবাবের সারমর্ম হলো, ইউরোপ, তোমরা আগে নিজেদের চরকায় তেল দাও। তোমাদের নিজেদের বাড়ির পাশে ইউক্রেন যুদ্ধ চলছে, সেটা থামাতে পারছো না, আর এসেছো দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্স কন্ট্রোল করতে। ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানের মতো একটি দেউলিয়া এবং সন্ত্রাসবাদের আতুরঘরের সাথে হাত মিলিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করার এই সস্তা কৌশল আর কাজ করবে না। বন্ধুরা, এই জয়েন্ট স্টেটমেন্টের সবথেকে বড় বিনোদন লুকিয়ে আছে অন্য জায়গায়। ইউরোপিয়ান ইউনিয়ন পাকিস্তানের মাটিতে বসে আফগানিস্তানকে জ্ঞান দিচ্ছে হিউম্যান রাইটস এবং সন্ত্রাসবাদ নিয়ে। বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের মাটি যেন অন্য দেশে জঙ্গি হামলার জন্য ব্যবহার না হয় এবং সেখানে নারী ও শিশুদের মানবাধিকার চরম সংকটে। কথাগুলো শুনতে খুব ভালো, কিন্তু কে বলছে আর কোথায় বসে বলছে? কাজা কালাস বসে আছেন ইসলামাবাদে, সেই পাকিস্তানে যারা কিনা গোটা বিশ্বে স্টেট স্পন্সার্ড টেররিজম বা রাষ্ট্র মদতপুষ্ট সন্ত্রাসবাদের সবথেকে বড় ফ্যাক্টরি। যে দেশ ওসামা বিন লাদেনকে লুকিয়ে রেখেছিল, যে দেশ থেকে লস্কর-ই তৈবা এবং জয়শ-ই মহম্মদের মতো জঙ্গিরা ভারতে ঢুকে হামলা চালায়, সেই দেশের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে গলাগুলি করে ইউরোপ সন্ত্রাসবাদ দমনের কথা বলছে। এর চেয়ে বড় দ্বিচারিতা বা হিপোক্রেসি আর কি হতে পারে? পাকিস্তানের বালুচিস্তানে এবং খাইবার পাখতুনখোয়াতে প্রতিদিন সাধারণ মানুষের ওপর পাকিস্তানি আর্মি চরম অত্যাচার চালাচ্ছে। গুম খুন, মানবাধিকার লঙ্ঘন সেখানে প্রতিদিনের ঘটনা। কিন্তু সে বিষয়ে কাজা কালাসের মুখে কুলুপ, কারণ এখন তাদের জিওপলিটিক্যাল স্বার্থ পাকিস্তানের সাথে মিশে যাচ্ছে। ডেমোক্রেসি বা গণতন্ত্রের বড়াই করা ইউরোপের দেশগুলো যখন নিজেদের স্বার্থ দেখে, তখন তারা পাকিস্তানের মতো ডিকটেটরশিপ বা সামরিক স্বৈরতন্ত্রের সাথে হাত মেলাতেও দুবার ভাবে না। জয়েন্ট স্টেটমেন্টের 10 নম্বর পয়েন্টে আরও একটি ভয়ঙ্কর বিষ লুকিয়ে আছে, যেখানে বলা হয়েছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক চুক্তি বা ইন্টারন্যাশনাল অ্যান্ড বায়োল্যাটারাল ট্রিটি অব্লিগেশনস উভয় পক্ষকেই মেনে চলতে হবে। এই কথাটির সরাসরি নিশানা কার দিকে জানেন? ভারতের দিকে। ভারত সম্প্রতি সিন্ধু জল চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে কড়া অবস্থান নিয়েছে। পাকিস্তান বারবার এই চুক্তি অপব্যবহার করে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে বাধা সৃষ্টি করছে। ভারতও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদ এবং জলের প্রবাহ একসাথে চলতে পারে না। ভারত এই চুক্তি পুনর্বিবেচনা করার নোটিশও দিয়েছে পাকিস্তানকে। আর ঠিক এই জায়গাতেই ইউরোপিয়ান ইউনিয়ন পাকিস্তানের হয়ে প্রক্সি দিচ্ছে। তারা নাম না করে ভারতকে এই মেসেজ দিতে চাইছে যে আন্তর্জাতিক চুক্তিগুলোর সম্মান করতে হবে। অর্থাৎ সিন্ধু জলচুক্তিকে তোমরা একতরফাভাবে পরিবর্তন করতে পারবে না। এখানে ইউ পরিষ্কারভাবে পাকিস্তানের সাইড নিয়েছে। একদিকে তারা কাশ্মীর ইস্যুতে দ্বিপাক্ষিক চুক্তি ভুলে ইউএন চার্টারের কথা বলছে, অন্যদিকে জলচুক্তির ক্ষেত্রে আবার বায়োল্যাটারাল এগ্রিমেন্টের দোহাই দিচ্ছে। এই সুবিধাবাদী কূটনীতি বা সিলেক্টিভ অ্যাপ্লিকেশনস অফ প্রিন্সিপাল ভারতের কাছে দিনের আলোর মতো স্পষ্ট। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে ইউরোপ এমনটা কেন করছে? এর উত্তর লুকিয়ে আছে কাজা কালাস নামের এই নেত্রীর ব্যাকগ্রাউন্ডে। তিনি এস্তোনিয়া থেকে এসেছেন এবং তিনি একজন কট্টর রাশিয়া বিরোধী বা অ্যান্টি রাশিয়া হক হিসেবে পরিচিত। তার জীবনের মূল লক্ষ্যই হলো রাশিয়াকে ধ্বংস করা বা ভ্লাদিমির পুতিনকে কোণঠাসা করা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান খুব পরিষ্কার। ভারত জানিয়ে দিয়েছে যে যুদ্ধ কখনোই কাম্য নয়, কিন্তু ভারতের এনার্জি সিকিউরিটি এবং ডিফেন্স সাপ্লাই চেনের জন্য রাশিয়ার সাথে সম্পর্ক রাখা আমাদের জাতীয় স্বার্থ। ভারত পশ্চিমা দেশগুলোর কথায় সায় দিয়ে রাশিয়ার উপর স্যাংশন চাপায়নি, বরং সস্তায় রাশিয়ান তেল কিনে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে। কাজা কালাস এবং ইউরোপের এই স্বাধীন বিদেশ নীতি একেবারেই পছন্দ নয়। গত বছরই ইউরোপের তরফ থেকে বলা হয়েছিল যে ভারতকে লাইনে আনার জন্য ক্যারট অ্যান্ড স্টিক পলিসি ব্যবহার করতে হবে। অর্থাৎ কথা শুনলে গাজর বা পুরস্কার দেওয়া হবে, আর কথা না শুনলে লাঠি বা শাস্তি দেওয়া হবে। পাকিস্তানের সাথে এই মাখামাখি আসলে সেই স্টিক বা লাঠি। তারা ভারতকে মেসেজ দিচ্ছে, তোমরা যদি রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন না করো, তবে আমরা তোমাদের সবথেকে বড় দুর্বল জায়গায় আঘাত করব। আমরা কাশ্মীর ইস্যুকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরবো এবং পাকিস্তানকে পুরোপুরি সমর্থন যোগাবো। এটি একটি অত্যন্ত ডার্টি গেম। পাকিস্তান এবং ইউক্রেনকে
এক পাল্লায় মাপা আসলে ভারতের ওপর এক বিশাল ভূরাজনৈতিক ব্ল্যাকমেল। বন্ধুরা, এই পুরো ঘটনার আরও একটি গভীর এবং চমকপ্রদ দিক আছে যা সাধারণ বিশ্লেষকরা এড়িয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ভারত ইউরোপের বিভিন্ন দেশের সাথে প্রায় $50 বিলিয়ন বিশাল মেগা ডিফেন্স ডিল চূড়ান্ত করতে চলেছে। ফ্রান্সের সাথে $40 বিলিয়ন রাফাল প্রোগ্রাম এবং জার্মানির সাথে $8 বিলিয়ন প্রজেক্ট 75I সাবমেরিন ডিল হতে চলেছে। ইউরোপিয়ান ইউনিয়ন একটি একক দেশ নয়, এটি অনেকগুলো দেশের সমষ্টি। এই বিশাল অঙ্কের ডিফেন্স ডিলগুলোর ফায়দা পাবে ফ্রান্স বা জার্মানির মতো দেশগুলো। কাজা কালাসের দেশ এস্তোনিয়া বা তার ব্যক্তিগত রাজনৈতিক কেরিয়ারে এই ডিলের থেকে এক কানাকড়িও লাভ হবে না। তাই ইউরোপের ভেতরেও একটা পলিটিক্স চলছে। কাজা কালাস আসলে এই সময়টাকে বেছে নিয়েছেন ভারতের উপর প্রেশার ট্যাকটিক্স হিসেবে ব্যবহার করার জন্য। তিনি ভারতকে বোঝাতে চাইছেন যে তোমরা আমাদের থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছো ঠিকই, কিন্তু মনে রেখো আমাদের পলিসি মেনে না চললে ভবিষ্যতে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে তখন এই অস্ত্রের সাপ্লাই চেইন বা স্পেয়ার পার্টস আমরা আটকে দিতে পারি। ভারত ইউরোপের এই কৌশল খুব ভালো করেই বোঝে। এই কারণেই ভারত আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে নিজেদের ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের উপর সবথেকে বেশি জোর দিচ্ছে। আমরা আর ইউরোপ বা আমেরিকার দয়ার উপর নির্ভরশীল থাকতে রাজি নই। শেষ কথা হলো, ইউরোপিয়ান ইউনিয়নের এই পদক্ষেপ ভারত ও ইইউ এর মধ্যে তৈরি হওয়া ট্রাস্ট ডেফিসিট বা আস্থার অভাবকে আরও বাড়িয়ে তুলল। যে সময়ে ভারত বিশ্বের একটি গ্লোবাল পাওয়ার হিসেবে উঠে আসছে, তখন ভারতের মতো একটি বিশাল বাজার এবং শক্তিশালী বন্ধুকে চটিয়ে ইউরোপের আখেরে কোনো লাভ হবে না। পাকিস্তান তাদের কোনো কাজে আসবে না, বরং পাকিস্তানের অর্থনীতিকে টানতে গিয়ে ইউরোপের নিজেদের অর্থনীতি আরও তলিয়ে যাবে। ভারত সরকার তার নিজের শর্তে বিশ্ব রাজনীতিতে খেলবে। আমরা কারো জুনিয়র পার্টনার নই। কাজা কালাসের এই কূটনীতি ইউরোপের চরম বোকামির পরিচয়। বন্ধুরা, আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো? ইউরোপের এই দ্বিচারিতা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ নিউজ অ্যানালিসিস মিস না হয়। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।